আসসালামু আলাইকুম। অপরাহ্নে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এইচএসসি 2026 এর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সিকিউ অংশটা সলভ করব। তো সিকিউ সমাধানের আমাদের টোটাল দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে 1 থেকে 4 পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে। ওই ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তুমি ওটা দেখে নিবে। আর এই ভিডিওতে আমি 5 থেকে 8 পর্যন্ত সমাধান করব। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেলে তোমরা এইচএসসি রিলেটেড বিভিন্ন সাজেশনমূলক ক্লাস এবং বিভিন্ন দিক নির্দেশনা এবং তোমাদের অ্যাডমিশন রিলেটেড সকল ইনফরমেশন পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমাদের এই পার্টের প্রথম প্রশ্ন হচ্ছে 5 নম্বর, যেটা বলছে রীতা অপেক্ষা মিতা 7 বছরের ছোট। রীতা 22 বছর বয়সে 100 মিটার দৈর্ঘ্যের মহাকাশযানে চড়ে মহাকাশ ভ্রমণে যায় এবং মহাকাশযানের দ্রুতি √3/2c, যেখানে সি হচ্ছে আলোর দ্রুতি। আর মিতার বয়স যখন 37 বছর তখন রীতা পৃথিবীতে ফিরে আসে। তার মানে দুইজন লোক, একজন হচ্ছে রীতা আর একজন হচ্ছে মিতা, যেখানে হচ্ছে রীতা হচ্ছে বড়, আর রীতা হচ্ছে মহাকাশ পরিভ্রমণে গেছে বা মহাকাশযানে গেছে ঘুরতে, আর মিতা হচ্ছে পৃথিবীতে আছে। আচ্ছা, গ নম্বর প্রশ্ন বলছে মিতা গতিশীল মহাকাশযানের দৈর্ঘ্য কত নির্ণয় করবে। তাহলে আমরা জানি স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল কোনো বস্তুর দৈর্ঘ্য হ্রাস পায়। তাহলে আমরা সে দৈর্ঘ্যের আপেক্ষিকতা সূত্র কি জানি? আমরা জানি L = L0 × √1 - v²/c²। ক্লিয়ার? তো এইখানে দেখো কিসের মান বলে দিছে, তোমাকে ভির মান বলে দিছে, v = √3/2c। আর দেখো এই যে 100 মিটার দৈর্ঘ্য, এটা ছিল হচ্ছে স্থির দৈর্ঘ্য বা স্থির অবস্থায় দৈর্ঘ্য। আর মিতা যখন এটাকে দেখবে তখন কি গতিশীলটা দেখবে, তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে হ্রাস পাবে। তো আমাদের যে 100, এটা হচ্ছে L0 এর মান, এটা হচ্ছে L0। তাহলে L0 হচ্ছে তোমার 100 মিটার। তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত হবে? গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে L। এই L এর মান কত, এটাই বের করতে বলছে। তো আমরা যদি এখানে মানগুলা বসাই, এটা = L0 এর মান হচ্ছে তোমার 100 √1 - v²/c², মানে v/c তার হোল স্কয়ার। এখন v মানে কত? √3/2c। তাহলে √3/2c / c তার উপর হোল স্কয়ার। ঠিক আছে? তো এটাকে ক্যালকুলেট করলে এটা সিসি কাটা, এখানে আসবে হাফ, তাহলে 100 × হাফ, তার মানে L = হচ্ছে তোমার 50 মিটার। এটা উত্তর। তার মানে গতিশীল মহাকাশযানটাকে মিতা 50 মিটার দেখবে। আমরা কি জানি? আমরা জানি গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে হ্রাস পায়। এই দেখো দৈর্ঘ্য হ্রাস পাইছে, গতিশীল অবস্থায় মিটার মানে মহাকাশযানের দৈর্ঘ্য 50 মিটার দেখবে। এটা ছিল আমাদের গ নম্বর। তো এরপরে হচ্ছে যদি আমরা ঘ নম্বরটা সলভ করি, ঘ নম্বরে বলা হয়েছে, ঘ নম্বর সুন্দর। আচ্ছা, এটা খুবই সহজ একটা প্রশ্ন, বোর্ড থেকে ডিরেক্টলি তুলে দিছে আর কি, বোর্ডের প্রিভিয়াস ইয়ারের এই রিলেটেড জিনিসগুলো আসতো। তোমাকে বলছে মিতা ঘ নম্বর বলছে ভ্রমণ শেষে তাদের বয়স একই হবে কিনা। তো আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে তোমার রীতা, আর একটা হচ্ছে মিতা। তাহলে প্রথমে দেখো রীতার বয়স হচ্ছে কত বছর? 22 বছর। তার মানে পৃথিবীতে মানে আগে প্রাথমিক অবস্থায় রীতার বয়স ছিল হচ্ছে 22 বছর। আরেকটা কথা তোমাকে বলছে রীতা অপেক্ষা মিতা 7 বছরের ছোট। তার মানে কি মিতা হচ্ছে ছোট, তাহলে মিতার বয়স কত হবে? 22 - 7, তাহলে মিতার বয়স হচ্ছে তোমার 22 - 7 মানে 15 বছর। এটা হচ্ছে প্রাথমিক মানে স্বাভাবিক অবস্থায়। এবার দেখো মিতার বয়স যখন 37 বছর তখন রীতা পৃথিবীতে ফিরে আসে। এবার রীতা ঘুরতে যায়, রীতা হচ্ছে মহাকাশযানে চড়ে ঘুরতে যায়, আর রীতা হচ্ছে পৃথিবীতে আছে। এ হচ্ছে আর্থ বা পৃথিবীতে অবস্থান করতেছে, আর এ হচ্ছে ঘুরতে গেছে রকেটে করে, মনে করো ও হচ্ছে ঘুরতে গেছে। ঠিক আছে? রকেটে করে ঘুরতে গেছে। তাহলে এবার চিন্তা করো, তোমাকে বলছে মিতার বয়স যখন 35 বছর, তার মানে মিতার বয়স যখন 37 বছর, তার মানে মিতার প্রাথমিক অবস্থায় মানে এই ভ্রমণ শেষে বা রীতা ফিরে আসা পরে এখন মিতার বয়স হচ্ছে তোমার কত বছর? 37 বছর। তো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে রীতা আসলে কয় বছর পৃথিবীর হিসাব অনুযায়ী কয় বছর ধরে ঘুরছে, পৃথিবীর হিসাব অনুযায়ী কয় বছর ধরে ঘুরছে, তাহলে মিতার বয়স ছিল 15 বছর, ফিরে এসে রীতা দেখলো ওর বয়স হচ্ছে 37 বছর, তাহলে সে কয় বছর ঘুরছে পৃথিবীর হিসাবে? সে হচ্ছে 37 - হচ্ছে 15, মানে পৃথিবীর হিসাবে সে 22 বছর ধরে ঘুরছে, মানে পৃথিবীতে 22 বছর পার হয়ে গেছে। পৃথিবীতে কয় বছর পার হয়েছে? 22 বছর। কিন্তু এই যে রীতা যে ঘুরতেছিল, রীতা কি 22 বছর দাবি করবে বা রীতার হিসাব অনুযায়ী কি 22 বছর হবে? পৃথিবীতে যদি 22 বছর পার হয়, গতিশীল অবস্থায় কি 22 বছর পার হবে? গতিশীল অবস্থায় 22 বছর পার হবে না। তো আমরা প্রথমে সেটাই বের করব যে পৃথিবীতে 22 বছর পার হইল, মানে পৃথিবীর হিসাবে রীতা হচ্ছে 22 বছর ধরে ঘুরছে, তাহলে রীতার হিসাবে রীতা কয় বছর ধরে ঘুরছে? তাহলে আমরা সেটা কি দিয়ে করব? সময়ের আপেক্ষিকতা। তো আমরা সময়ের আপেক্ষিকতা সূত্রকে কি জানি? ঘ নম্বর
আমরা জানি টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন দেখো পৃথিবীতে যদি 22 বছর পার হয়, গতিশীল অবস্থায় আমরা জানি যে ঘুরতে যায় তার বয়স হচ্ছে ছোট হয়ে যায়। তো অবশ্যই পৃথিবীতে যদি 22 বছর পার হয়, গতিশীল অবস্থাটা কখনোই 22 বছর পার হবে না, ওটা হচ্ছে কম পার হবে। তো আমরা যদি সেই কম মানটা বের করি, তাহলে দেখো এখানে টি আর টি নটের মধ্যে টি নট হচ্ছে ছোট আর টি হচ্ছে বড়, তার মানে আমরা ছোট মানটা বের করব, টি নটের মান বসাবো, সরি বের করব। তাহলে টি এর মান বসাই, টি হচ্ছে তোমার 22 বছর, তাহলে 22 ইজ ইকুয়াল টু টি নট বের করবো ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখন ভির মান এটা বসাইলে রুট 3/2c, রুট 3/2c ডিভাইডেড বাই সি, তার উপর স্কোয়ার, ঠিক আছে, রুট 3/2c ডিভাইডেড বাই সি তার উপর স্কোয়ার, সি কাটা রুট 3/2 তার উপর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এই পুরোটুকু ক্যালকুলেট করলে 0.5, তাহলে 22 গুণ 0.5, 22 গুণ 0.5, তাহলে টি নটের মান আসবে হচ্ছে তোমার 11। ক্লিয়ার? 11 বছর। তাহলে দেখো পৃথিবীতে পার হয়েছে হচ্ছে তোমার, পৃথিবীর হিসাবে পৃথিবীতে পার হয়ে গেছে হচ্ছে তোমার 22 বছর, কিন্তু ভ্রমণরত অবস্থায় বা মহাকাশে পার হয়েছে হচ্ছে তোমার 11 বছর। কয় বছর? 11 বছর। তো এখন যদি বলি রিতার বয়স কত হবে, রিতা এসে নিজেকে কত দাবি করবে? রিতা ঘুরতে গেছিল 22 বছর বয়সে, প্লাস ঘুরছে হচ্ছে 11 বছর ধরে, তাহলে তার বয়সে কত দাবি করবে? তার বয়স হচ্ছে সে 33 বছর দাবি করবে। আর ফিরে এসে দেখছে মিতার বয়স হচ্ছে 37 বছর। তো তোমাকে প্রশ্ন সেটাই করছিল, ভ্রমণ শেষে তাদের বয়স একই হবে কিনা, তাদের বয়স একই হবে কিনা? তো উত্তর হচ্ছে যে না, ভ্রমণ শেষে তাদের বয়স একই হবে না। তো এটা ছিল হচ্ছে আমাদের 5 নম্বর। তো নেক্সট এরপর এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে তোমাদের ভৌত আলোক বিজ্ঞান থেকে খুবই সহজ একটা প্রশ্ন। বলছে একটি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2.75 মিলিমিটার এবং চির হতে পর্দার দূরত্ব 1 মিটার। ঠিক আছে, পর্দার উপর পি বিন্দুতে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য এত মিটার এবং ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5800 অ্যাংস্ট্রম। গ নম্বরে বলছে সৃষ্ট ব্যতিচারের ডোরা প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা গ নম্বর সলভ করি। আমরা জানি ডোরা প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয়, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু চির থেকে পর্দার দূরত্ব ডিভাইডেড বাই 2 ইন্টু চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে 2 ইন্টু এ। এটা হচ্ছে ডোরা প্রস্থ চাইছে তোমাকে, যদি ডোরা ব্যবধান চাইতো তাহলে 2 হইতো না, এখানে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ হইতো। তো আমরা মানগুলো যদি বসাই, তরঙ্গ দৈর্ঘ্য 5800 অ্যাংস্ট্রম, তাহলে 5800 অ্যাংস্ট্রম থেকে আমরা মিটারে নিলে 10⁻⁻10 দ্বারা গুণ ইন্টু চির থেকে পর্দার দূরত্ব, চির হতে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে অন ডিভাইডেড বাই হচ্ছে তোমার চিরদ্বয়ের 2 ইন্টু চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2.75, এটা আসে হচ্ছে তোমার মিলিমিটার এককে, তাহলে মিটারে নেই 10⁻³ তো এটা গুণ করলে হবে হচ্ছে তোমার, সরি পুরোটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 1.05 ইন্টু 10⁻⁴ মিটার। এটা হচ্ছে গ নম্বর। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর কোনো পার্ট বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবে। তো এরপর হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বর বলছে পি বিন্দুতে তরঙ্গদয়ের পথ পার্থক্য এত, তাহলে পি এই যে মনে করো পর্দা কেন্দ্রীয় তরঙ্গ, এই যে হচ্ছে মনে করো পি বিন্দু, এই পি বিন্দুতে পথ পার্থক্য বলে দিছে তোমাকে। ঠিক আছে, আর আমি যদি পুরো চিত্রটা আঁকি এরকম ভাবে মনে করো, এই যে চির, এখান থেকে হচ্ছে উৎস, এখান থেকে উৎস, এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছিল, চির থেকে পর্দার দূরত্ব ছিল, এই যে কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম থেকে মনে করো এখানে পি বিন্দু, পি বিন্দুতে তরঙ্গদয়ের পথ পার্থক্য 2.1 ইন্টু 10⁻⁶ মিটার। ঠিক আছে, তো ঘ নম্বরে বলছে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। আমরা জানি ব্যতিচার দুই প্রকার, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তো গঠনমূলক ব্যতিচারের জন্য আমরা জানি, গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য ইজ ইকুয়াল টু, সূত্র কি জানি, পথ পার্থক্য ইজ ইকুয়াল টু λ/2 এর জোড় গুণিতক। মানে গঠনমূলকের জন্য পথ পার্থক্য হয় হচ্ছে λ/2 এর জোড় গুণিতক, আর ধ্বংসাত্মকের জন্য পথ পার্থক্য হয় হচ্ছে তোমার λ/2 এর বিজোড় গুণিতক, 2n +-1 প্লাস হইতে পারে মাইনাস, +-1 দিলাম। তো দেখো গঠনমূলকের জন্য λ/2 এর আগে জোড় সংখ্যা থাকবে, আর ধ্বংসাত্মকের জন্য λ/2 এর আগে বিজোড় সংখ্যা থাকবে। তো পি বিন্দুতে কেমন ব্যতিচার আমি জানি না,
তো আমরা পথ পার্থক্যের সাথে কম্পেয়ার করবো যে পথ পার্থক্য কি λ/2 এর জোড় গুণিতক নাকি পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক। তো আমি এই মানে জোড় বা বিজোড় এটাকে আমি মনে করো x দ্বারা প্রকাশ করলাম, x ইন্টু λ/2, এইটা হবে কি পথ পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য। আমি এখানে লিখলাম পথ পার্থক্য ইজ ইকুয়াল টু x ইন্টু λ/2, পথ পার্থক্য। এবার দেখো এখানে আমি সাইড নোটে লিখে দিব x ইজ ইকুয়াল টু জোড় হলে কেমন ব্যতিচার, গঠনমূলক। x ইজ ইকুয়াল টু জোড় হলে গঠনমূলক, আর x ইজ ইকুয়াল টু বিজোড় হলে ধ্বংসাত্মক। তো আমরা এখান থেকে x এর মান বের করব। হোপফুলি সূত্রটা বুঝছো। আমি আবার একটু রিপিট করি, গঠনমূলকের জন্য পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক, ধ্বংসাত্মকের জন্য পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক। তো এই পথ পার্থক্য দিয়ে আমার এখানে বলে দিছে, তো আমার বের করতে হবে এটা কি λ/2 এর জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক। তো আমি এখানে একটা টার্ম ধরলাম x ইন্টু λ/2 ইজ ইকুয়াল টু পথ পার্থক্য। তো এইখানে যদি x এর মান জোড় বের হয় তাহলে আমি বলবো এটা হচ্ছে তোমার গঠনমূলকের পথ পার্থক্য, আর যদি বিজোড় বের হয় তাহলে বলবো ধ্বংসাত্মকের পথ পার্থক্য। তো আমরা x এর মানটা বের করি। তো এখানে x ইন্টু ল্যামডার মান কত 5800 ইন্টু এটা হচ্ছে অ্যাংস্ট্রমে ছিল, এটাকে 10⁻⁻10 মিটার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু পথ পার্থক্য। পথ পার্থক্য কত বলে দিছি তোমাকে 2.1 ইন্টু 10⁻6 মিটার। ক্লিয়ার। তো এইখান থেকে x এর মান যদি আমরা ক্যালকুলেট করি, x এর মান আমি এটা গুণ হবে এটা ভাগ হবে, তো আমি একটু ক্যালকুলেট করি। আচ্ছা ক্যালকুলেট করলে মানটা তো ঝামেলা আসতেছে, 7.24 আসতেছে। আচ্ছা 7.24 এটা না জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, তো এটা তো গঠনমূলক বা ধ্বংসাত্মক কোনো কিছুই গঠিত হবে না আসলে এখানে। তো এটা ভুল আছে মনে হচ্ছে, মানটা একটু ঝামেলা আছে। এটা জোড় হইলে বলতে আমরা গঠনমূলক, আর যদি বিজোড় হয় তাহলে ধ্বংসাত্মক, বাট এটা জোড় বা বিজোড় কিছুই আসতেছে না। সো এটা একটু ঝামেলা থাকতে পারে, বা তুমি এভাবে লিখে দিতে পারো গঠনমূলক বা ধ্বংসাত্মক কোনো ব্যতিচারী সৃষ্টি হবে না, মানে ওইখানে কোনো ব্যতিচারী সৃষ্টি হবে না, হয়তো বা ওই বিন্দুতে ব্যতিচার সজ্জার সৃষ্টি হয় নাই, যদিও এটা হওয়া পসিবল না, বাট এটা মানটা এমন কেন আসতেছে, হোপফুলি এটা ভুল আছে, এটা মানে একটু ঝামেলা আছে হয়তো বা। আচ্ছা আমরা পরবর্তীটা দেখি, নেক্সট। এরপরেরটা হচ্ছে 7 নম্বর, এটা আসছে তোমাদের হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ থেকে। 7 নম্বরে কি বলছে, মিস্টার রহমান ও মিসেস রহমান বাজার থেকে 1000 ওহম এর একটি রুম হিটার কিনে আনলেন। এটিকে তারা আলাদা আলাদাভাবে 220 ভোল্ট 50 হার্জ দিক পরিবর্তী মানে এসি প্রবাহে এবং 220 ভোল্ট সমপ্রবাহে ডিসি সংযোগে দিয়ে তাপমাত্রা পর্যবেক্ষণ করলেন। আচ্ছা গ নম্বরে বলছে, আচ্ছা আমরা ক খ স্কিপ করতেছি, থিওরি আমরা আলোচনা করতেছি না, গ থেকে শুরু করতেছি। গতে বলছে উদ্দীপকের দিক পরিবর্তী প্রবাহটি তড়িৎচালক বলের মান 0 থেকে কত সময় পর তার শীর্ষ মানে পৌঁছাবে। তো আমরা দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের যে গ্রাফ জানি, আমরা যদি একটু গ্রাফ দেখি, এটা হচ্ছে সাইন গ্রাফ হয়। তো সাইন গ্রাফ কেমন ছিল, এটা হচ্ছে এরকম একটা মান থাকে, এরকম ভাবে পৌঁছায়, এটা হচ্ছে পুরো একটা তরঙ্গ। তো এইভাবে হচ্ছে এটা চলতে থাকে। দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ একবার শূন্য আসে, মানে 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছায়, আবার শূন্য এসে দিক পরিবর্তী করে আবার শূন্যে পৌঁছায়, এইভাবে চলতে থাকে সাইন গ্রাফ। তো তোমাকে বলছে 0 থেকে, মানে এই যে 0 থেকে সর্বোচ্চ মান এই মানে পৌঁছাইতে কত সময় লাগছে, এখানে কত সময় লাগবে। তো আমরা যদি এইখানে একটা মানে পূর্ণ একটা তরঙ্গ, এই যে এখান থেকে আমরা জানি এই পর্যন্ত যে এটাকে বলে কি পূর্ণ তরঙ্গ। তাহলে পূর্ণ তরঙ্গের আমরা যে সময়কাল সেটাকে আমরা কি বলতে পারি, পর্যায়কাল। তো আমরা যদি এইখান থেকে এই পুরাটা এরকম আসতে কত সময় লাগে, মানে বড় হাতে টি বের করতে পারি, পর্যায়কাল বের করতে পারি, মনে করো এ থেকে বি পজিশন, এই এ বি এর সময় বের করতে পারি। তাহলে দেখো এ থেকে বিতে যদি লাগে হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এ থেকে এই সিতে কত সময় লাগবে, এ থেকে বি এর 4/1 কত, এ থেকে সি, এটা না। দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে অর্ধেক, আর এই হচ্ছে আরো অর্ধেক। ক্লিয়ার, টোটালটা হচ্ছে এ থেকে বি। আর দেখো এ থেকে এই যে এইটা যে অর্ধেক, তার অর্ধেক আবার এ থেকে সি। ক্লিয়ার, এই যে অর্ধেক তার অর্ধেক, আবার এই অর্ধচক্রের জন্য এই যে অর্ধেক এই যে অর্ধেক। তো আমি বলতে পারি এ থেকে সিতে হচ্ছে তোমার এই পুরা সময়ের মানে পর্যায়কালের 4/1 সময় লাগবে। সো আমরা বলতে পারি প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু পর্যায়কাল ডিভাইডেড বাই টি, 4।
মানে 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছাইতে প্রয়োজনীয় সময় হচ্ছে তোমার পর্যায়কাল ডিভাইডেড বাই 4। তো এইটা দিয়ে আমরা ম্যাথ করব। তো আমাদের যদি পর্যায়কাল বের করতে পারি তাহলে টি শেষ। তো দেখো পর্যায়কাল বের করার জন্য আমাদের ইনফরমেশন বলে দিছে, তোমাকে বলছে এসি প্রবাহের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। তাহলে আমরা কি জানি কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 1/t, মানে পর্যায়কাল কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পর্যায়কাল। তো পর্যায়কাল ইজ ইকুয়াল টু কি হবে, পর্যায়কাল ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ বা কম্পাঙ্ক, যেখানে কম্পাঙ্কের মান বলে দিয়েছে তোমাকে 50 হার্জ। তাহলে 1 ডিভাইডেড বাই 50, এটার মান আসতে হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই 50 মানে 0.02 এত সেকেন্ড, মানে পর্যায়কাল হচ্ছে 0.02 সেকেন্ড। বাট তোমাকে বলছে 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত। তো এবার লিখবা 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছাতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু পর্যায়কাল ডিভাইডেড বাই 4। তাহলে আসতো 0.02 ডিভাইডেড বাই 4। তো এটাকে ভাগ করলে আসতেছে তোমার 5 ইন্টু 10⁻³ সেকেন্ড, বা 1000 দ্বারা গুণ করলে 5 মিলি সেকেন্ড। এটা হচ্ছে তোমার গ নম্বর, খুবই সহজ একটা প্রশ্ন। এরপর হচ্ছে ঘ নম্বর। এটা বলছে উদ্দীপকের কোন সংযোগটি অধিক তাপ উৎপাদনে কার্যকর হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো আমরা জানি প্রয়োজনীয় মানে উৎপন্ন হিট এইচ ইজ ইকুয়াল টু কি হয় পিটি, আর যেখানে আবার আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো আমরা এখানে বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু পি এর মান যদি আমি বসাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি, এটা হচ্ছে মূল সূত্র। এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি, ভি হচ্ছে মানে বিভব, আর হচ্ছে তোমার রোধ, টি হচ্ছে সময়। তো আমরা যদি ডিসির ক্ষেত্রে এইচ ডিসি বের করি তাহলে কি হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি। তাহলে বলো ভি এর মান, ডিসির ক্ষেত্রে ভোল্টেজ কত 220 ভোল্ট, তাহলে 220 স্কোয়ার ডিভাইডেড বাই আর হচ্ছে রোধ কত 1000 ওহম, তাহলে 1000 ইন্টু টি, প্রয়োজন সময় বলে দেয়, কত সময় বলে দেয় টি আমরা রেখে দিই। তো এটা করলে আসতেছে হচ্ছে তোমার 48.4 টি এত। আর এইচ আমরা যদি হচ্ছে এসি নেই তাহলে এসির ক্ষেত্রে এই যে ভোল্টেজটা এটাকে নিতে হচ্ছে মানে আরএমএস ভোল্টেজ, মানে মূল গড় বর্গ আর কি, সেই আরএমএস ভি আরএমএস নিতে হবে, ভি আর এম এস, এই ভোল্টেজ ডিভাইডেড বাই আর ইন্টু টি। এবার দেখো এখানে ভোল্টেজ কিন্তু ডিরেক্টলি বলে দিছে কত ভোল্টেজে কাজ করতেছে। আপনাদের যদি সর্বোচ্চ ভোল্টেজ দিয়ে দিত সেটাকে কিন্তু ভি আর এম এস এ কনভার্ট করতে হইতো, বাট এখানে সর্বোচ্চ ভোল্টেজ বলে দেয় নাই, মানে এইটাই কার্যকর, এই ভোল্টেজে কার্যকর আছে, মানে আর এম এস এর মানটাই বলে দিছে। তো এটার মান হচ্ছে তোমার 220 স্কোয়ার ডিভাইডেড বাই আর মানে 1000 ইন্টু টি। তো এইটাও সেম মানি আসলো 48.4 টি। ক্লিয়ার? তো তোমাকে বলছে কোনটাই বেশি তাপ উৎপন্ন হবে, দুইটাই সমান পরিমাণে তাপ উৎপন্ন হবে, মানে এসিতে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে এইচ অফ ডিসিতে সেম পরিমাণ তাপ উৎপন্ন হবে। সো তুমি এটা লিখে দিবা যে এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে একই পরিমাণে তাপ উৎপন্ন হবে। নেক্সট পরেরটা আসছে হচ্ছে তোমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে, বাট এটা খুবই সহজ দিছে, পুরো আইসিটির অংশ। তো এটা আমরা সলভ করি। এখানে দেখো একটা বর্তনী দিয়ে দিছে যেখানে তিনটা সুইচ পি কিউ আর, তিনটা সুইচ আর একটা বাল্ব দেওয়া আছে, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে। প্রথমে বলছে উদ্দীপকের বর্তনী সত্যক সারণী লেখো, মানে এটা কেমন সত্যক সারণী সেটা নির্ণয় করতে বলছে, এটা কেমন বর্তনী সার্কিট আছে আর কি, সার্কিটটা সুইচগুলা কেমন ভাবে যুক্ত আছে। আচ্ছা পরেরটা আসছে হচ্ছে তোমাদের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে, বাট এটা খুবই সহজ দিছে একদম, তোমরা আইসিটি কিছুদিন আগে আইসিটি পড়ছো, আইসিটিতে এটা পড়ে আসছো, তো সেটাই দিছে। দেখো এখানে কি বলছে তিনটা সুইচ পি কিউ আর আছে, আর হচ্ছে একটা বাল্ব আছে, আর এখানে একটা ব্যাটারি আছে। গ নম্বরে বলছে উদ্দীপকের বর্তনী সত্যক সারণী লেখো। তো আগে আমরা বুঝি এখানে সুইচগুলা কোন কানেকশনে আছে বা এখানে কেমন গেট তৈরি করবে, সার্কিটটা কেমন সেটা দেখো। মনে করো এটা পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, তো এটা পজিটিভ, তো আমরা হচ্ছে এখান থেকে একটু অন্য কালার নেই, এটা হচ্ছে পজিটিভ। তো দেখো এখান থেকে যখন তড়িৎ গেল গিয়ে এখানে আসলো, দেখো এই তড়িৎ তখনই বাল্বের মধ্যে দিয়ে যাবে যদি এই তিনটা লাইনই খোলা থাকে, তিনটা লাইনই মানে এইটা যদি এইভাবে তিনটাই যদি লাগানো থাকে বা তিনটাই যদি সুইচের ভাষায় খোলা না, এটাকে বলে বন্ধ, মানে তিনটাই যদি বন্ধ থাকে, তিনটাই যদি বন্ধ থাকে তাহলে হচ্ছে বাল্বের মধ্য দিয়ে তড়িৎ যাবে এবং হচ্ছে বাল্বে কারেন্ট মানে বা বাল্বে আলো জ্বলবে। আর যদি তিনটার একটাও যদি খোলা থাকে, মনে করো যদি হচ্ছে এরকম হয়, মনে করো এরকম আছে যে এই দুইটা খোলা মানে বন্ধ আছে, এই দুইটা বন্ধ আছে বাট এটা খোলা আছে, তাহলে কিন্তু আর কারেন্ট যাবে না। সো এর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ওয়ে হচ্ছে তিনটাকেই বন্ধ থাকতে হবে, বন্ধ হইলে এটা জ্বলবে, আদারওয়াইজ এটা জ্বলবে না।
তো এই মানে কানেকশনটাকে আমি বলতে পারি হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড গেটে আছে। অ্যান্ড গেটে কি হয়, তিনটা ইনপুটই যদি অন হয় বা সবগুলা ইনপুটই যদি অন হয় তাহলে হচ্ছে আউটপুটে অন হয়, আদারওয়াইজ আউটপুটে শূন্য হয়। তো এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। তাহলে আমরা তিনটা অ্যান্ড গেটের সত্যক সারণীটা আঁকবো। তো আমরা গ নম্বর, তো আমরা দেখো এখানে সত্যক সারণীটা লিখে দিছি, তুমি একটু বোঝার চেষ্টা করো। ইনপুট পি কিউ আর, দেখো পি কিউ আর যখন তিনটাই খোলা, খোলা মানে যখন হচ্ছে এইভাবে আছে, এই যে এইভাবে আছে, এইটাকে আমরা 0 দিব। আর যখন হচ্ছে একটা সাথে আরেকটা সংযুক্ত আছে, মনে করে এইভাবে সংযুক্ত আছে, তখন দিব হচ্ছে অন। ক্লিয়ার? তো দেখো, আর বাল্ব যদি আলো জ্বলে, বাল্ব যদি আলো জ্বলে তাহলে অন, আর যদি না জ্বলে তাহলে হচ্ছে শূন্য, যদি না জ্বলে তখন শূন্য। তো দেখো তিনটাই হচ্ছে খোলা আছে, তিনটাই খোলা, শূন্য, তিনটাই খোলা, তাহলে বাল্বে আলো যাবে না। তো এখানে দেখো দুইটা খোলা, একটা বন্ধ, সো এবারও যাবে না। সো এইটা হচ্ছে আমরা সত্যক সারণী আঁকছি, এটা অ্যান্ড গেটের সত্যক সারণী। সো হোপফুলি এটা সবাই পারছো। নেক্সট, পরেরটা হচ্ছে ঘ নম্বর, বলছে উদ্দীপকের বাল্বটিকে সুইচ এর সমান্তরালে সংযোগ দিলে বর্তনী কোন লজিক গেটে সমতুল্য বর্তনীতে পরিণত হবে? চিত্র বিশ্লেষণ ও সত্যক সারণী সহ মতামত দাও। তাহলে আগে আমরা চিত্রটা আঁকি, চিত্রটা কেমন সেটা একটু দেখার চেষ্টা করি। তো দেখো, আমরা যদি হচ্ছে চিত্রটা একটু নেই, এখান থেকে হচ্ছে শুরু হলো। তো এরপরে হচ্ছে আমাদের তিনটা সুইচ, একটা দুইটা, সরি একটা দুইটা তিনটা সুইচ থাকবে। আর হচ্ছে সুইচের সাথে এখানে একটা, সরি এখানে একটা বাল্ব থাকবে। আর এইটা হচ্ছে কোষের সাথে যুক্ত থাকবে। তো আমরা একটু এটা কমপ্লিট করি। এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সুইচ। এবার দেখো তোমাকে বলছে বাল্বটা হচ্ছে সুইচের সাথে সমান্তরালে, তাহলে বাল্ব কিন্তু আর এখানে থাকবে না, বাল্ব এখানে থাকবে না, বাল্ব হবে কি এই সুইচগুলোর সাথে সমান্তরালে। তাহলে এইখান থেকে হচ্ছে বাল্বটা বেরোবে, এই যে এরকম থাকবে, এরকম এসে এরকম আসবে। ক্লিয়ার? এইখানে হচ্ছে তোমার বাল্বটা যুক্ত থাকবে, এটা হচ্ছে বাল্ব। আর এইখানে হচ্ছে তোমার পজিটিভ প্রান্ত দিলাম, আর হচ্ছে তোমার এটা মনে করো নেগেটিভ প্রান্ত দিলাম। এবার দেখো, তো এটা হচ্ছে আমাদের চিত্র আঁকলাম, এটা পি সুইচ, এটা কিউ সুইচ, এটা আর সুইচ। ক্লিয়ার? চিত্র। তোমাকে বলছে বিশ্লেষণ ও সত্যক সারণী, তাহলে এটা দেখে এবার কেমন বর্তনীতে ক্রিয়েট হবে। তো একটু চিন্তা করো, এখান থেকে কারেন্ট আসলো, কারেন্ট এখানে আসলো। এবার দেখো যদি কারেন্ট এই তিনটা সুইচই অফ থাকে, মানে তিনটা সুইচই এরকম থাকে, একদম লাগানো থাকে, তিনটাই যদি লাগানো থাকে, তাহলে কি সব কারেন্ট এই দিক দিয়ে যদি তিনটাই লাগানো থাকে, পুরা কারেন্টটা এই দিক দিয়ে চলে যাবে, কারণ এই দিক দিয়ে কোনো রোধ পাবে না। কারেন্টের ওই হচ্ছে, মনে করো এখানে অল্প রোধ আছে আর এইখানে কোনো রোধ নাই, কারেন্ট সবসময় চাবে যেখানে রোধ নাই সেখান দিয়ে যাওয়ার। বা এইভাবে চিন্তা করো, এই যে এই উপরে হচ্ছে রোধ আছে, বাট এই দিক দিয়ে হচ্ছে রোধ নাই, কারেন্ট এমন দিকে যাবে, এই দিক দিয়ে যাবে, মানে যেখানে কোনো রোধ থাকবে না। তো উপরে বাল্ব আছে, বাল্ব মানে একটা রোধ আছে এইখানে। তো চিন্তা করো এইখানে যখন কারেন্ট আসলো, এইখানে যদি রোধ না পায়, সম্পূর্ণ কারেন্ট এদিক দিয়ে চলে যাবে, সম্পূর্ণ কারেন্ট এদিক দিয়ে চলে যাবে, একটু কারেন্টও এদিকে যাবে না। ক্লিয়ার? তো দেখো তিনটাই যখন খোলা থাকতেছে, সরি বন্ধ থাকতেছে, তাহলে সম্পূর্ণ কারেন্ট এই দিক দিয়ে চলে আসতেছে, আইসা পূর্ণ করতেছে। তো এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। বাট তোমার যদি হচ্ছে এইটা খোলা থাকে, মনে করো একটা, যে কোনো একটাকে আমি হচ্ছে খুলে দিলাম, এখানে হচ্ছে এইভাবে দিলাম, যে হচ্ছে এইটাকে হচ্ছে আমি খুলে দিলাম, তাহলে দেখো এবার কি হবে, এটাকে এভাবে খুলে দিছি। এবার দেখো কারেন্ট কিন্তু এই দিক দিয়ে যাইতে পারবে না, তখন কি এই দিক দিয়ে পাস করবে না, কারেন্ট কিন্তু এই লাইনটা যাইতে পারবে না, তখন তো অবশ্যই বাধ্য হয়ে এখান থেকে কারেন্ট এসে সম্পূর্ণ কারেন্ট এই দিক দিয়ে যাবে। ক্লিয়ার? তো যদি মিনিমাম একটাও খোলা থাকে, যদি মিনিমাম একটাও খোলা থাকে তাহলেও কিন্তু কারেন্ট উপর দিয়ে সব চলে যাবে। আর যদি সবগুলা বন্ধ থাকে, শুধুমাত্র যদি সবগুলা বন্ধ থাকে তাহলেই এই দিক দিয়ে যাবে কারেন্ট, এই দিক দিয়ে যাবে, আদারওয়াইজ সম্পূর্ণ কারেন্ট এই ব্যাটারি মানে লাইটের ভিতর যাবে, তখন লাইট জ্বলবে। তো আমরা যদি একটু সত্যক সারণী দেখার চেষ্টা করি, মনে করো পি কিউ আর, আর এবার বাল্বটা হচ্ছে এই যে এখানে ওয়াই। ঠিক আছে? ওয়াই কেমন হয়, তো পি হচ্ছে, আমি আগে ইনপুটগুলো দিই, 0 0 0, তারপর হচ্ছে 0 0 1 0 0 1, তারপর হচ্ছে 0 অন 0, তারপরেরটা হচ্ছে তোমার অন 0 0, অন 0 0 এর পরে হচ্ছে 0 অন অন 0 অন অন, তারপরেরটা হচ্ছে অন 0 অন, তারপরেরটা হচ্ছে অন অন 0, তারপরটা অন অন অন।
তো চিন্তা করো তিনটাই খোলা, মানে এইটাও খোলা, এইটাও খোলা, এটাও খোলা। তো দেখো যদি খোলা থাকে সম্পূর্ণ কারেন্ট বাল্বের মধ্যে দিয়ে চলে যাবে। তো বলো বাল্বে আলো জ্বলবে কি জ্বলবে না? বাল্বে আলো জ্বলবে কি জ্বলবে না? উত্তর হচ্ছে হ্যাঁ, এইটার জন্য বাল্বে আলো জ্বলবে, মানে অন উত্তর। তিনটাই খোলা অন। এবার দেখো দুইটা খোলা বাট একটা মাত্র বন্ধ। সো মনে করো এই পি খোলা, এটা খোলা, মাত্র এইটা বন্ধ। এবারের কেসটা হচ্ছে এরকম যে তোমার এইটাও খোলা, এটাও খোলা, তোমার হচ্ছে শুধুমাত্র এইটা বন্ধ। তো এটাও খোলা আছে, এটাও খোলা আছে। তাহলে এবার বলো কারেন্ট কি এদিক দিয়ে আসতে পারবে? না, তার মানে সম্পূর্ণ কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে। সো ব্যাটারিতে এবারও সিগন্যাল আছে, মানে জ্বলবে। এটাও দেখো খোলা আছে, তাহলে এবারও সিগন্যাল যাবে অন। এবার দেখো এবারও খোলা আছে, কিন্তু এবার হচ্ছে একটা বন্ধ, বাকি দুইটা খোলা। এবার হচ্ছে সিগন্যাল ব্যাটারির মধ্যে, মানে সরি লাইটের মধ্যে দিয়ে যাবে, লাইট জ্বলবে। এই ক্ষেত্রেও লাইট জ্বলবে, এই ক্ষেত্রেও লাইট জ্বলবে, এইটাও জ্বলবে। বাট এইটা দেখো তো, এবার তিনটাই এরকম বন্ধ আছে, এই তিনটাই বন্ধ, এই তিনটাই এরকম বন্ধ। তার মানে কি এবার কি কোনো কারেন্ট এদিক দিয়ে যাবে? না, সম্পূর্ণ কারেন্ট এই দিক দিয়ে চলে যাবে না আই। তার মানে এবার আর লাইট জ্বলবে না। তাহলে এবার হচ্ছে আউটপুট কত? শূন্য। ক্লিয়ার? তাহলে এটা কোন গেট দেখো তো, আগে যে গেটটা দেখছিলাম এইটাই হচ্ছে শুধুমাত্র অন অন অন, এই তিনটার ক্ষেত্রে অন ছিল, বাকি সবগুলো জিরো ছিল। এটা ছিল এন্ড গেট। তাহলে এইটা কি হবে? এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এন্ড গেটের কি বিপরীত না? এন্ড গেটের বিপরীত, মানে এন্ড কে নট করলে যে গেট হচ্ছে, তাহলে ওটার নাম কি? ন্যান্ড গেট। তো এটা হচ্ছে তোমার ন্যান্ড গেট। তো তুমি এইভাবে সার্কিটটা আঁকবা, এরপর সত্যক সারণী আঁকবা, এবার তোমার মতামত দিবা। তো এইটাই ছিল হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের সমাধান ক্লাস। আর আগের পার্টটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ধন্যবাদ সকলকে। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যে কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ দিবা। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।